এই ইস্যুতে আপনি কি বলবেন? আচ্ছা, ফুয়াদ ভাই একটা কথা বলেছেন, এটা একটা ছোট্ট জিনিস একটু অ্যাড করি। সেটা হলো ক্ষমতায় থেকে দল তৈরি করা উদাহরণ আছে। মানে আমি অবাক হয়ে দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির লোকজন খুব অবলীলায় বিএনপিকে বলছেন আপনারাও তো কিংস পার্টি। আমি অনেকগুলো ভিডিওতে দেখলাম। আসলে বিএনপিকে এই প্রশ্ন করা আসলে তাদের ভুল হয়। মানে বিএনপি কিংস পার্টি ক্ষমতায় থেকে তৈরি হয়েছে, ইটস কারেক্ট। কিন্তু বিএনপির যিনি ক্ষমতায় গিয়েছিলেন, জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছেন, উনি ঘোষণা দিয়ে একটা দল তৈরি করেছেন। উনি ওই দলটাকে ওন করেছেন এবং বলেছেন আমি এটা করব। সাফল্য ব্যর্থতা সেটা পরের আলোচনা। ঠিক একই কাজ এরশাদও করেছিলেন, দুজনের সাফল্যের পরিমাণ একই না। কিন্তু এটা কি তাহলে কিংস পার্টি হচ্ছে? এটা তো স্পষ্ট হতে হবে। ডক্টর ইউনূসকে বলবেন যে ইয়াস, এই এখন অবশ্য উনি বলছেন কিনা এই আলাপ আসবে, কিন্তু তাকে যদি সরিয়ে রাখি, উনি কি বলেছেন যে ছাত্রদের এই দল আমার দল, এই সরকারের দল? বলেননি তো। তো তাহলে এখানেই আমাদের প্রশ্নের জায়গাটা। যদি ওনারা প্রকাশ্যভাবে বলে দেন, তারপর রাজনৈতিক দলগুলো ডিসাইড করবে এই সরকারের সাথে তারা কিভাবে ডিল করবে, তখন অন্যরকম সব ইকুয়েশন হবে। এই সরকার একটা নিরপেক্ষতার কথা বলছেন, এই সরকার নিজকে ফ্যাসিলিটেটর বলছেন, আবার একই সাথে যদি তাদের কোনো না কোনো ফর্মে সংযুক্তি থাকে, সেটা আসলে প্রশ্ন তৈরি। প্রশ্নের জায়গাটা ওখানে, এই জিনিসটা একটু স্পষ্ট থাকা দরকার। আর আমি যেটা মানে এই যে ডক্টর ইউনূস যেটা বলেছেন, এটা নিয়ে আসলে আমি একটা প্রবলেমের আশঙ্কা করছি। আমি সাকিব ভাইয়ের সাথে একমত যে এটার একটা, এবং ফুয়াদ ভাইয়ের সাথে টু সাম এক্সটেন্ট, আমিও ইংরেজিটা পড়িনি, কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ বাংলা পত্রিকা যাদেরকে আমরা রিলাই করি এমন পত্রিকা এটা দিয়েছেন, এবং এটা ইংরেজিটাও দেখা দরকার আছে, কিন্তু একটা ক্ল্যারিফিকেশন ইজ আ মাস্ট। কারণ এটা সত্যিকার অর্থে খুব বড় কতগুলো প্রশ্ন তৈরি করে, খুব ভয়ঙ্কর কতগুলো প্রশ্ন আছে, এবং আমরা আবার এটাকে খুব যদি কনটেক্সটের সাথে মেলাই, এক ধরনের মিলও আমরা খুঁজে পাই। আমি একটু খোলামেলাও যদি বলি, আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর থেকে এটাকে জাস্ট একটা স্টুডেন্টদেরই আন্দোলন এবং স্টুডেন্টদের মেটিকুলাসলি প্ল্যান্ড একটা মুভমেন্ট, তার একজন ব্রেইন আছে পেছনে, উনি বিশ্ব সভায় তাকে পরিচয় করিয়ে দিয়েছেন, যদিও ডাভোসে একটু পিছিয়ে এসছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিন্তু ওনার ওই টেন্ডেন্সিটা ছিল যে স্টুডেন্টরাই সব কিছু করেছে, স্টুডেন্টরাই তাকে এমপ্লয় করেছে, স্টুডেন্টরাই সব কিছু করেছে। সেইটার আরেকটা রিফ্লেকশন কিন্তু ওনার এই বক্তব্যে আসে। এমন না যে এই বক্তব্য খুব হঠাৎ করে আসলো, ওনার কিন্তু প্রিভিয়াস একটা পারসেপশনের সাথে এটার একটা রিফ্লেকশন আমরা কানেক্ট করতে পারি। সো এগুলো যদি হয়ে থাকে, ইনফ্যাক্ট উনি যখন প্রথম এই মুভমেন্টটাকে মেটিকুলাসলি প্ল্যান্ড এবং একজন ব্রেইন আছে এটার পেছনে, এগুলো বলছিলেন যখন, আমাদের এই যে বিভেদ তৈরি হয়েছে, এই বিভেদগুলো তৈরি হওয়ার ক্ষেত্রে ওইটা কিন্তু ফিউল দিয়েছিল, ওইটাকে মানে ইন্ধন জুগিয়েছিল। তো এখন আবার একই রকম একটা প্রেক্ষাপট এবং পরিস্থিতি আছে। আমি মনে করি প্রধান উপদেষ্টার এটাকে সিরিয়াসলি ক্ল্যারিফাই করা দরকার, এবং খুব দ্রুত, না হলে আমাদের পলিটিক্যাল মাঠে বিভ্রান্তি না বিভেদ, বড় বিভেদ তৈরি হবে। তখন তো খুব স্বাভাবিকভাবে যেটা দাঁড়াবে, এই সরকার যদি সত্যিকার অর্থে স্টুডেন্টদের পার্টির পেছনে দাঁড়ায়, তাহলে তো অপরাপর দলগুলো তারা তখন এই সরকারের সাথে ঘোষিতভাবে বিরোধী দলের মতো হয়ে যাবে। তারা তখন এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চাইবে না, তারা তখন পুরোপুরি মাঠে নামবে। তখন এই মাঠে নামাজনিত যে কেওস, তাতে স্টুডেন্টদের সাথে অপরাপর রাজনৈতিক দলের সাথে সরকারের। এবং আমার প্রশ্ন, দলগুলো যদি এইভাবে মাঠে নেমে যায়, এই সরকার কি শেখ হাসিনার মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে পিটিয়ে, মামলা করিয়ে, গুলি করিয়ে ক্ষমতায় থাকবে? বা তার হয়ে কি তারা এগুলো করবে? এবং এই পরিস্থিতি যখন তৈরি হবে, তখন সেই যিনি চট করে ঢুকে পড়ার জন্য অপেক্ষা করছেন, তিনি ঢুকে পড়তে না পারলেও তার দল এই কেওসে ঢুকে আমাদের নানান রকম ঝামেলা করার সম্ভাবনা। এরই মধ্যে তো তারা তাদের রাজনৈতিক কর্মসূচিও ঘোষণা করেছে বাইরে থেকে। এটাকে আমি ইন্ডিভিজুয়াল কোনো কর্মসূচি নিয়ে তারা কিছু করতে পারবে বলে মনে করি, কিন্তু একটা কেওস যখন লেগে যাবে, ঝামেলা যখন হয়ে যাবে, তখন বিভিন্ন জায়গায় তারা কিন্তু প্রবেশ করে তারা কিছু না কিছু কাণ্ড ঘটানোর চেষ্টা করবে। নট অনলি এই দল, আমাদের সাথে এখন পর্যন্ত প্রায় শত্রুতামূলক আচরণ ভারত করছে, তাদের এজেন্টরা আছে বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে আছে, এই সুযোগটা নেবে। সো আমাদের মাঠে এরকম একটা ভলাটাইল পরিস্থিতি তৈরি করে যাতে কোনোভাবে না হয়। আর আমি এটুকু বলে শেষ করি, আমরা প্রায় বলি না ঘোলা পানিতে মাছ শিকার, মানে ঘোলা পানিতে মাছ শিকার করতে অনেকে বসে আছে, ওটা বন্ধ করার প্রধান উপায় হচ্ছে পানি ঘোলা হতে না দেয়া। আমি কিন্তু পানি ঘোলা হওয়ার একটা প্রবাবিলিটি, রাজনৈতিক দল না, কিন্তু এখানে একটা আইনি ঘটনা ঘটেছে, আমরা কেউ হয়তো মিস করেছি। সেটা হলো আমাদের এই যে আইসিটি যে আইন আছে, সেটায় আওয়ামী লীগই দলকে বিচার করা যাবে এরকম বিধান সংযুক্ত করেছিল। তারা মূলত জামায়াতের বিচার করতে চেয়েছিল। এখন সর্বশেষ এই সরকার, প্রাথমিক প্রস্তাবে কিন্তু তারা এই বিধান ছিল, এবং 10 বছরের জন্য দল নিষিদ্ধ করা যাবে এমন একটা বিধানও যুক্ত করা হয়েছিল নতুন করে, কিন্তু সর্বশেষ সংশোধনীতে সরকার এটা রাখেনি।
আচ্ছা, এখনো বিচার করা যাবে না তা না, বলা হচ্ছে এখন এটা যিনি বিচারক আছেন তার ডিসক্রিশনের উপর এটা ছেড়ে দেওয়া হয়েছে, তিনি চাইলে অভিযুক্ত করতে পারেন। এখন এই যে বিচার করা যাবে না কিংবা বিচার করবার যে প্রক্রিয়াটা এর আগে বিদ্যমান আইনের মধ্যে ছিল সেটি অপসারণ করা, এইটা কি এই যে গণ অভ্যুত্থানের চেতনার বিপরীতে নয়? আমি ঠিক জানি না, মানে কেন বলছি, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করব কি করব না, মানে আমরা এটা আবার চাইলেও ইনক্লুড করতে পারি, কিন্তু আমরা প্রাথমিকভাবে সরকার এটা এই মেসেজটা দিয়েছে, বা আমি এভাবে বলি সরকারকে মেসেজটা দিতে হয়েছে যে এই ধরনের কোনো কাজ তারা করতে যাচ্ছে না। আমরা তো আসলে এমন একটা পৃথিবীতে বাস করি, এটা পারফেক্ট পৃথিবী না। এখানে আমাদের সভরেন্টি আছে, আমাদের এখন ট্রুলি এখন বাংলাদেশ একটা সভরেন কান্ট্রির মতো করে অপারেট করে, কাজ করে বহু বছর পর। বাট স্টিল আমরা যে জায়গায় কাজ করছি, যেভাবে আছি, এখানে অনেকগুলো ইফস অ্যান্ড বাটস আছে। আমি একটু কোট করব মিস্টার আসিফ মাহমুদ, উপদেষ্টা, তিনি একদিন একটা অনুষ্ঠানে খুব স্পষ্টভাবেই বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য দূতাবাসগুলোর চাপ আছে। উনি কিন্তু একদম প্রকাশ্য একটা জনসভায়, মানে ইনডোর একটা সভায় বলেছেন। ফলে এই সব কিছুকে আসলে বিবেচনায় নিতে হবে। আমরা নীতিগতভাবে একটা জিনিস ভাবতে পারি, কিন্তু সেটা আমরা যে সবসময় করে উঠতে পারবো বিদ্যমান আঞ্চলিক এবং বৈশ্বিক ব্যবস্থার মধ্যে, সেটারও একটা প্রশ্ন আছে। সেই কারণে আমার কাছে মনে হয় যে আমি ঠিক বিট্রে করা এভাবে বলতে চাই না, হয়তো সরকারকে অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং এ ধরনের একটা অবস্থান নিতে হয়েছে। দৃশ্যমান সংস্কারের যে কোন পর্যায়ে আপনি লক্ষ্য করছেন? আমি এখন পর্যন্ত সংস্কারকে সঠিক পথেই দেখছি। মানে ফুয়াদ ভাই যে ল্যান্ডমার্কগুলোর কথা বলছেন, এগুলো ঠিকঠাক মতো চলছে। মানে আমরা কোনো একটা জায়গায় দেখিনি এখনো যে সরকার তার সংস্কার নিয়ে কোনো টালবাহানা করছে। আমি প্রধান উপদেশের এই একটা জায়গায় ইজ ভেরি কনসিস্টেন্ট। ওনার একটা জিনিস আমি কোট করি, উনি এইরকমই একটা ইন্টারভিউতে কোনো একটা পত্রিকার সাথে, বাংলাদেশি কোনো পত্রিকার সাথে ওনাকে বলছেন যে কিভাবে হবে ব্যাপারটা। উনি বলছেন, ধরে নিলাম 100টা সংস্কারের প্রস্তাব এসছে, তারপর সবাই মিলে বসলাম, যদি দেখি, খুব ক্যাজুয়ালি উনি বলছেন, যদি দেখি যে ঠিক আছে আমরা এই 10টা করবো, ঠিক আছে এই 10টা করে নির্বাচন দেব। আর যদি দেখি একটাও কেউ করবো না বলে, তাহলে একটাও করবো না, নির্বাচন দিয়ে দেব। এই যে বলেন একটাও করবো না, নির্বাচন দিয়ে দেব, ওনার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ, টোনে একটু ক্ষোভ আছে, কিন্তু এটা উনি স্পষ্ট করেছেন কনসেনসাস ছাড়া কোনো কিছু উনি চাপিয়ে দেবেন না। সুতরাং এই রিপোর্টগুলো আসলো, উনি বসবেন, ওনারা হোল হার্টেডলি চেষ্টা করবেন, যতদূর পারেন করবেন, ইভেন না পারলেও কোনো সমস্যা নাই। সুতরাং ফেব্রুয়ারি মাস, মার্চ মাস এর মধ্যেই এই জিনিসগুলো হয়ে যাবে। এমনকি বাকি যতগুলো অ্যাগ্রিড হবে সবাই, কিছু সংস্কার তো আমরা আসলে এখন পারবো না করতে। প্রত্যেকটা কমিশনের, সংবিধান কমিশন তো আছেই, প্রত্যেকটা কমিশনেরই সংস্কার প্রস্তাবনার দুটো পার্ট আছে, একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট লাগবে, আরেকটা হচ্ছে আইন বা এর জন্য তো পার্লামেন্ট লাগবে। সো আইন বা বিধিবিধান যেগুলো একমত হবে, ইনফ্যাক্ট আমরা আমাদের কথা বলি, ধরুন আরপিও যেটা দিয়ে সংসদ নির্বাচন হয়, সেটা কি ধরনের সংশোধনী আনা দরকার, আমরা রীতিমতো সংশোধনী স্পেসিফিকলিও প্রস্তাব করেছি। আচ্ছা, এখন এগুলো যদি ঐক্যমত্য হয়, যতটুকু হয় ততটুকু, এই যে আইন মন্ত্রণালয়ের ড্রাফট ডিপার্টমেন্ট আছে, ওখানে এগুলো করে অর্ডিন্যান্স জারি করে দেয়া। সো এই কাজগুলো ঠিকঠাক মতেই আছে, এবং আমরা কোনো একটা জায়গায় যদি কখনো দেখি যে ইচ্ছাকৃত দেরি করানো হচ্ছে বা দেরি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে, তখন বলা যাবে। এখন পর্যন্ত ইটস ফাইন। আবার মনে হয় একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে সামনে বাজেটও হবে, সেটা হচ্ছে বাজেট, যে বিশাল একটি বাজেট ছিল বিএনপির সময়ে, সবশেষ 64,000 কিংবা 68,000 কোটি টাকার বাজেট দিয়েছিল। সেই বাজেটকে আওয়ামী লীগ তার শেষ মেয়াদে 8 লক্ষ কোটি টাকায় নিয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ দুর্বৃত্তায়নের সরকার তো বাজেটকে স্ফীত করেছে, নানানভাবে ব্যয়কে, দুর্নীতিকে সেটা হচ্ছে জায়েজ করবার জন্য বাজেটের মধ্যে সেটি ঢুকিয়ে দিয়েছে। কিন্তু এই সরকার আসবার পর 6 মাস পেরিয়ে যাচ্ছে, ওই বাজেট কাটছাট তো হয়নি, বরং প্রস্তাবিত যে নতুন বাজেটের বিষয়টি এরই মধ্যে আলোচনা হচ্ছে, সেই বাজেট নাকি হতে যাচ্ছে 8,48,000 কোটি টাকার। কিভাবে দেখেন আপনি? আচ্ছা, প্রথম হলো বিএনপি যে সময় সর্বশেষ ক্ষমতায় ছিল, সেই সময় বাংলাদেশের অর্থনীতির সাইজ এবং ওই সময়ে আমাদের টাকার যে মূল্য, সেই হিসাব করতে হবে। সেই হিসাবে যেই টাকার অঙ্ক বলছি, এটা আসলে শেষ বাজেটের প্রেক্ষাপটে অনেক বেশি হবে। নাম্বার 2 হচ্ছে, একটা দেশ তো ইভেন বিএনপির সময়ও কিন্তু 5-5.5% গ্রোথ হচ্ছিল। সো প্রতিবার অর্থনীতির আকার বাড়তে থাকে, সো বাজেটের আকার বাড়বে। 1, 2 হচ্ছে আওয়ামী লীগের যে বাজেটের অঙ্ক আমরা দেখতাম, প্রতি বছর নতুন বাজেট দেওয়ার আগে একটা প্রিভিয়াস বাজেটের একটা সংশোধিত বাজেট প্রকাশ করা হয়। কখনোই সেই বাজেট আসলে বাস্তবায়িত হয় নাই, কিন্তু আমাদের একটা বিরাট বাজেট দেখানোর টেন্ডেন্সি ছিল যে না, আমরা এত টাকা, আমরা কেন এটা করি? এটা হলো আপনার উন্নয়ন হচ্ছে, মানে উন্নয়নের গণতন্ত্র, আপনি কম গণতন্ত্র বেশি উন্নয়ন। কিন্তু তখন তো দুর্বৃত্তায়ন ছিল,
এখন তো সেটা হয়েছে সুশাসন থাকবে, এটাই মানুষ আমি প্রত্যাশা জানি করে। না, আমি বরং আগে কোনো একটা নিউজে দেখেছিলাম যে সরকার আসলে বাজেট কাটছাট করবে, হ্যাঁ সঠিক। দেখেছিলাম, আমার ধারণা করবে হচ্ছে এই কারণে, হ্যাঁ এটা তো হবেই না, তাদের আগামী যে বাজেটটা হবে, হ্যাঁ সেই বাজেট কেন মানে 8,48,000 কোটি টাকা আমি হবে? ধারণা করি এটা কেউ সরকারের কে থেকে বলেছে জানি না, কিন্তু এটা আসলে বেশি হবে না, বরং কমই হওয়া উচিত। কারণ হলো সরকার এটা ফাইন্যান্স করতে পারবে না। এই সোজা যে সাপটা কথা। এই সরকার এসে যেখানে ট্যাক্স কমাবে তার পরিবর্তে ট্যাক্স ব্যাট বাড়ানোটাকে আপনি কিভাবে আমি দেখেন? সরকারকে, আমি প্রথম কথাটা হচ্ছে যেসব পণ্যে বাড়ানো হয়েছে এগুলো খুব সুবিবেচনা প্রসূত না, কিন্তু সরকার না জিনিসটা ঠিকমতো হ্যান্ডেল করতে পারেনি। সরকারের তো আসলে যে ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, অর্থনীতি তো শ্রিঙ্ক করছে আবার কেন, এটা খুব দীর্ঘ আলোচনা। সেটা হলো আপনি মূল্যস্ফীতি যখন কমাতে যান আপনি তো ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিচ্ছেন, ফলে ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, এবং এমনিতেও এই ধরনের সরকারের সময় ইনভেস্টমেন্ট কমে যায়। সবকিছু মিলে যখন অর্থনীতি মানে প্রবৃদ্ধি কমতে থাকে আগের তুলনায়, ফলে পণ্য বেচা বিক্রি কমে, কিন্তু ফলে একটি জনগণের সরকার কি এই বৃদ্ধির মধ্য দিয়ে জনপ্রত্যাশার বিপরীত অবস্থান নিচ্ছে নিল, না? এবং কতগুলো খুবই অতি জরুরি জিনিসে ভ্যাট বসানো হয়েছে, প্রশ্ন হয়েছে সেগুলো নিয়ে, এবং যতটুকুও বসিয়েছেন, যেখানে বসিয়েছেন ভালোভাবে কমিউনিকেট তারা করতে পারেন। ধরুন এখনো যদি বলেন যে ভ্যাট বসানো তো জনগণের কোনো কষ্ট হবে না, মানে এগুলো আওয়ামী লীগ এটা আওয়ামী লীগ কতটা লাগে, unfortunate, মানে আওয়ামী লীগ একদম আওয়ামী লীগ লাগে। দুঃখজনক। আপনাদের বলা উচিত ছিল যে এগুলো কষ্ট হবে, কিন্তু আমাদের এই সংকট আছে এবং এই সংকটের জন্য আমরা দায়ী না। আওয়ামী লীগ এই অর্থনীতি পুরো ধ্বংস করে দিয়ে যাবার কারণে আমাদের এগুলো করতে হচ্ছে। সেই বিষয়গুলো So কিন্তু এগুলো স্পষ্ট করেননি। সেগুলো করেননি। আবার কোন কোন ক্ষেত্রে খাবার ক্ষেত্রে কিংবা সেটা হচ্ছে থাকার ক্ষেত্রে, তারপর ধরুন উপদেষ্টা যখন বলছেন এটার কোনো ক্ষতি হবে হোটেলের না, ক্ষেত্রে যেটা এটা প্রত্যাহার করবার একটা কথা বলে পরবর্তীতে সেখান থেকে উঠে আসা, সেটাও তো একটা শুভ লক্ষণ নয়। প্রধান যে কাজটা ছিল, অনেকে হতাশ হয় যে আমরা এটা পাইনি ওটা পাইনি, আমরা প্রধান জিনিসটা পেয়ে গেছি, আমরা শেখানে হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করতে পেরেছি। আমাদের যে মূল অবস্টিকাল ছিল ওটা চলে গেছে, এবার আমরা বিতর্ক করব, একটু ঝগড়াঝাটিও গণতন্ত্রের করব, উত্তরণের কিন্তু কিভাবে- আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো বলে আমি বিশ্বাস করি।